আমরা প্রায়ই বলি বাঙালির জাতটাই আসলে খারাপ। যখন আমরা এই গালিটা দেই মনে হয় এটা আমাদের দিকেই ফিরে আসছে, কারণ তুমি আমি আমরা মিলেই তো বাঙালি। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এই বাঙালির স্বরূপটা আবিষ্কার করতে চেয়েছেন। এই বাঙালি আসলে অ্যাকচুয়ালি কি, তিনি আমাদেরকে বলেছেন নিরীহ বাঙালি, কিন্তু আমরা কি আসলেই নিরীহ বাঙালি, কিংবা আমাদের এই নিরীহ রূপের আড়ালে কোনো সত্য লুকিয়ে আছে কিনা এটাও তো আমাদেরকে খুঁজে বের করতে হবে। নিরীহ বাঙালি রচনাটা একটা ব্যঙ্গাত্মক রচনা, তিনি আমাদেরকে নিরীহ বলছেন, কিন্তু আমরা আদতে নিরীহ কিনা এটাই আমরা নিরীক্ষণ করব এই লেকচারে। আমাদের সাথেই থাকো। আলু পড়া সাহিত্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। নিরীহ বাঙালি রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত ব্যঙ্গাত্মক প্রবন্ধ, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। বাঙালির স্বভাব, চরিত্র, খাদ্যাভ্যাস, পোশাক, ব্যবসায় বাণিজ্য ও জীবনযাত্রার প্রতিটি দিক, আমাদের স্বভাব থেকে শুরু করে এভরিথিং, পোশাক, খাবার টাবার যা যা আছে সব কিছু নিয়ে হাস্যরস এবং ব্যঙ্গের ছলে এই প্রবন্ধে লেখক আসলে বোঝাতে চেয়েছেন আমরা বাঙালিরা অ্যাকচুয়ালি কেমন। লেখক বঙ্গীয় সমাজের অলসতা, আমরা যে অলস, শ্রমবিমুখ এবং আত্মপ্রতারণা করে চলছি নিজেদেরকে প্রতিনিয়ত, এটার একটা চিত্র এই রচনার মধ্যে আমরা পাবো। প্রাবন্ধিক আসলে বাঙালিকে কি বলছেন দেখি আমরা। বাঙালি হচ্ছে মূর্তিমতী কবিতা। লেখক প্রবন্ধের শুরুতেই বাঙালি নামের মধ্যে এক সুমধুর তরল কোমল ভাব খুঁজে পান। এই যে বাঙালি শব্দটা, এটার মধ্যে একটা কি ভাব খুঁজে পান? সুমধুর ভাব খুঁজে পান, তরল ভাব খুঁজে পান। আহা, এই অমিয়াসিক্ত বাঙালি কোন বিধাতা গড়িয়াছিলেন, মানে এমন বাঙালি কোন বিধাতা, কোন স্রষ্টা আমাদেরকে গড়েছেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে আমরা মনে হয় খুব কোমল, খুব ভালো, কিন্তু এখানেও দেখবে যে একটা ব্যঙ্গ আছে। লেখক আমাদেরকে সার্কাস্টিক একটা ওয়েতে দেখাচ্ছেন আমরা আসলে কেমন। লেখক বলছেন যে কুসুমের সৌকুমার্য, আমাদের ফুলের যে সৌন্দর্য সেটার কথা লেখক বলছেন, বাঙালির সাথে তুলনা করছেন চন্দ্রের চন্দ্রিকা, চন্দ্রের যে সৌন্দর্য, মধুর মাধুরী, জ্যোতিকার সৌরভ, ফুলের সৌরভ, সুপ্তির নীরবতা, ভূধরের অচলতা। এই ভূধর হচ্ছে পাহাড়, নবনীতের কোমলতা, নবনীত মানে মাখন, সলিল মানে পানি, পানির তারল্য। এক কথায় বিশ্বজগতের সমুদয় সৌন্দর্য স্নিগ্ধতা লইয়া বাঙালি গঠিত হইয়াছে। পাতদৃষ্টিতে এখানে এটা বাঙালির সৌন্দর্যের কথা বললেও এর মধ্যে এক ধরনের তির্যক ব্যঙ্গ কিন্তু আছে। লেখক এখানে বেশ কিছু উপমা দিয়েছেন, দেখি আমরা। যদি ভারতবর্ষকে ইংরেজি ধরনের একটি অট্টালিকা মনে করেন তবে বঙ্গদেশ তাহার বৈঠকখানা। ভারত যদি কি হয়, অট্টালিকা মানে দালান যদি হয়, তাহলে বঙ্গদেশ, বাংলাদেশ হবে এটার বৈঠকখানা, আই মিন ড্রয়িং রুম, এবং বাঙালি তাহাতে সাজসজ্জা। এইখানে আবার বাঙালি, এটার ভেতরে ড্রয়িং রুমের যত সৌন্দর্য আছে, শুটের কথা এখানে বলা হচ্ছে। যদি ভারতবর্ষকে একটি সরোবর মনে করেন, সরোবর বুঝি তো আমরা, যেখানে প্রচুর পানি টানি থাকবে, তাই না? তবে বাঙালি তাহাতে পদ্মিনী, বাঙালি সেখানে পদ্মফুল। আবার যদি ভারতবর্ষকে একখান উপন্যাস মনে করেন তবে বাঙালি তাহার নায়িকা। ভারতবর্ষকে উপন্যাস মনে করলে সেখানে আবার বাঙালি কি? নায়িকা। ভারতের পুরুষ সমাজে বাঙালি আবার পুরুষিকা। হোল ভারতবর্ষে যত পুরুষ আছে সেখানে আবার বাঙালি পুরুষ যারা আছেন তাদেরকে বলা হচ্ছে পুরুষিকা। এই ইকাটা আবার নারী বোঝাতে ব্যবহার হচ্ছে, স্ত্রীলিঙ্গ করা হচ্ছে, মানে পৌরুষত্বের অভাব বোঝাচ্ছে। তাহলে লেখক কিন্তু বিভিন্নভাবে সার্কাস্টিক ওয়েতে বোঝাচ্ছেন আমরা কেমন। লেখক ঘোষণা করেছেন আমরা মূর্তিমতী কবিতা। বাঙালিকে কি বলা হচ্ছে? কবিতার কথা বলা হচ্ছে। আমাদের নাম যেমন শ্রুতিমধুর, তদ্রূপ আমাদের সমুদয় ক্রিয়াকলাপও সহজ ও সরল, মানে আমাদের যত কাজ আছে সিম্পল, আমরা কঠিন কাজ করতে চাই না, আমরা আসলে শর্টকাট খুঁজি লাইফের জন্য, সহজ পথ খুঁজতে চাই। এটা হচ্ছে বাঙালির একটা বৈশিষ্ট্য। বাঙালির খাদ্যদ্রব্য নিয়ে বেশ কিছু কথা আছে, যে এটা তিনটা শব্দে লেখক বর্ণনা করেছেন: সরস, সুস্বাদু এবং মধুর বাঙালির খাবার। লেখকের মতে বাঙালির খাদ্যদ্রব্যগুলি অত্যন্ত সরস, যেমন পুঁইশাকের ডাঁটা, সজিনা এবং পুঁটি মৎস্যের ঝোল, আমরা এগুলো খেয়ে থাকি। এই সব খাদ্যদ্রব্যের সরস গুণে শরীর পুষ্ট হয়। শরীর কি হচ্ছে? পুষ্ট হচ্ছে। সজিনা ও ভুঁড়ি, খাদ্যের গুণ অনুসারে শরীরের পুষ্টি হয়। সজিনা যেমন বীজবহুল আমাদের দেশে, তেমনই ভুঁড়িটি স্থূল, মানে আমরা যে খেয়ে খেয়ে ভুঁড়ি বানাচ্ছি এটার একটা উদাহরণ বা নজির এখানে লেখক দেখাচ্ছেন। ঘৃত, দুগ্ধ, ছানা, নবনীত, একটু আগে বলেছি নবনীত মানে হচ্ছে মাখন, ক্ষীর, সর, সন্দেশ ও রসগোল্লা, এগুলো অত্যন্ত সুস্বাদু। এগুলো হচ্ছে সুস্বাদু। দেশের প্রধান ফল হচ্ছে আম ও কাঁঠাল, রসালো এবং মধুর। অতএব বাঙালির খাদ্য সামগ্রী ত্রিগুণাত্মক। বাঙালির খাবারের মধ্যে তিনটা গুণ আছে, একটা হচ্ছে সরস, আরেকটা হচ্ছে সুস্বাদু, আরেকটা হচ্ছে মধুর। নবনীত ও ভীরুতা, নবনীতের কোমলতা অধিক। মাখনের কোমলতা যেমন আছে, তেমনি বাঙালি স্বভাবের মধ্যে কি আছে? বাঙালি আমরা স্বভাবগতভাবে ভীরু। এটি লেখকের ব্যঙ্গাত্মক এক ধরনের
পর্যবেক্ষণ। এবার বাঙালির পোশাক পরিচ্ছদ নিয়ে আমরা দেখি যে পুরুষের পোশাক এবং নারীদের পোশাক দুইটার মধ্যে পার্থক্য কি। বাঙালির বর অঙ্গ যেমন তৈলসিক্ত নবনী গঠিত সুকোমল, পরিধেয় তদ্রূপ অতি সূক্ষ্ম শিমলার ধুতি ও চাদর। আমাদের শরীরে যেহেতু তেল তেল একটা ভাব আছে, আমাদের পরিধেয় বস্ত্রগুলোও কি সূক্ষ্ম, বলা হচ্ছে শিমলার ধুতি, এবং আমরা চাদর পরি। ইহাতে বায়ু সঞ্চালনের ভেন্টিলেশনের কোনো বাধাবিঘ্ন হয় না, আমাদের পোশাক দিয়ে বাতাস যেতে কোনো ধরনের প্রবলেম হয় না। সময় সময় আবার আমরা সভ্যতার অনুরোধে কোট শার্ট ব্যবহার করি, কারণ পুরুষ মানুষের সবই সহ্য হয়, মানে আমরা বিলিতি জিনিসও কিন্তু ব্যবহার করছি, ওটা হচ্ছে বিপদে পড়ে, বা আমরা হয়তো এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে চাই, পারি কি পারি না সেটা পরের বিষয়। নারীর পোশাক কিন্তু আমাদের অর্ধাঙ্গী হেমাঙ্গী কৃষ্ণাঙ্গীগণ তদনুকরণে ইংরেজ ললনাদের নির্লজ্জ পরিচ্ছদ সেমিজ জ্যাকেট ব্যবহার করেন না। পুরুষ কোট শার্ট ব্যবহার করে, কিন্তু নারীরা কি করেন না, সেমিজ আর জ্যাকেট কিন্তু ব্যবহার করেন না। এটা একই সাথে তিনি নারীদের পশ্চাৎপদতাকেও দেখাচ্ছেন এই লাইনের মাধ্যমে। তারা অত্যন্ত সুকুমারী ললিতা লজ্জাবতী লতিকা, তাহলে তাদেরকে লজ্জাবতী গাছের লতার সাথে তুলনা করা হচ্ছে। তাই অতি মসৃণ ও সূক্ষ্ম হাওয়ার শাড়ি পরেন, তাহলে তারা খুব মসৃণ শাড়ি পরে থাকেন। বাঙালির সকল বস্তুই সুন্দর, স্বচ্ছ এবং সহজলভ্য। বাঙালির সব জিনিস সহজভাবেই পাওয়া যায়। পরের অংশটা দেখি যে আমাদের বাণিজ্য, আমাদের ট্রেডের বিষয়টা কেমন, যে আমরা কিভাবে বাণিজ্য করে থাকি। সহজ বলা হচ্ছে এটাকে, এবং স্বল্পায়াস সাধ্য, মানে আমাদের কম কষ্ট হয়, আমরা এমন বাণিজ্য করতে চাই যেখানে আমরা খুব কষ্ট করব না। ধন বৃদ্ধির দুটো উপায় আছে, বাণিজ্য এবং কৃষি। দুইভাবে মানুষ চাইলে কি করতে পারে, তাদের অর্থ বাড়াতে পারে, ধনী হতে পারে। বাণিজ্য আমাদের প্রধান ব্যবসায়, কিন্তু তাই বলি আমরা আরব্য উপন্যাসের সিন্দাবাদের ন্যায় বাণিজ্য পথ অনিশ্চিত ফল লাভের আশায় অনন্ত অপার সাগরে ভাসাইয়া দিয়া নৈরাশ্যের ঝঞ্ঝাবাতে ওতপ্রোত হই না। কিন্তু আমরা ওই যে আরব্য রজনীর আলিফ লায়লার যে গল্প, সেখানে সিন্দাবাদের মতো যে আমরা খুব বড় বাণিজ্য বহন নিয়ে নেমে যাচ্ছি সমুদ্রের মধ্যে, আবার আমরা যে সমুদ্রে ঝঞ্ঝায় আমাদের সব কিছু ডুবে যাচ্ছে, আমরা এই ধরনের বাণিজ্য করতে চাই না। আমরা ইহাকে সহজ ও স্বল্পায়াস সাধ্য করিয়া লইয়াছি। কিন্তু আমাদের এই যে ট্রেড বাণিজ্যটা দেখবা যে খুবই সিম্পল, বাঙালি বিজনেস করে খুব সহজ সহজ জিনিস নিয়ে, একদম প্যাকেটজাত বা মোড়ক আছে এরকম বিষয় নিয়ে বাঙালির বিজনেস। দোকানের পণ্য, আমাদের দোকানে প্রয়োজনীয় জিনিস নাই শুধু বিলাসদ্রব্য, নানাবিধ ক্যাশ তৈল, নানা প্রকার রোগবর্ধক ঔষধ, রাঙা পিত্তলের অলংকার, রোগবর্ধক ঔষধ মানে যেই ওষুধ খেলে রোগ বাড়ে, রাঙা পিত্তলের অলংকার, নকল হীরার আংটি, এবং আংটি যেটা আছে সেটাও কিন্তু অরিজিনাল না, নকল, বোতাম ইত্যাদি বিক্রয়ার্থ মজুদ আছে। এগুলো আমরা বিক্রি করি এবং এগুলোর টাকা দোকানে মজুদ থাকে। নকলের বাজার, আমরা খাঁটি সোনা রূপা বা হীরা জওয়াহেরাত রাখি না, কারণ টাকার অভাব। আমাদের দোকানদারদের আসলে টাকা নেই, তারা অরিজিনাল জিনিস রাখে না। বিশেষত আজকালি কোন জিনিসটার নকল না হয়, এই লাইনে মনে হচ্ছে না লেখক মনে বাঙালির পক্ষ নিচ্ছে, না, বোঝাচ্ছে যে বাঙালির এ টু জেড যা আছে সব নকল। যখনই কেউ একটু যত্ন পরিশ্রম স্বীকারপূর্বক দীর্ঘকেশী তৈল প্রস্তুত করেন, অমনি আমরা তদনুকরণে রস্যকেশী বাহির করি, মানে একটা ভালো তেল কেউ বের করেছে, এটা দেখা দেখি দেখা যাবে উল্টো কিছু একটা বের করেছি। ধরো তুমি হয়তো বাটা স্যান্ডেল আছে, গিয়ে দোকানে স্যান্ডেল কিনতে গিয়ে দেখলে যে বেলা নামেও স্যান্ডেল, তোমার কাছে মনে হবে বাটা, অ্যাপেক্স পাবে হচ্ছে অ্যাডেক্স নামে। তো বাঙালির স্বভাব হচ্ছে এইরকম। কুন্তলিনের সঙ্গে ক্যাসোলিন বিক্রি হয়। বাজারে মস্তিষ্ক স্নিগ্ধকারী ঔষধ যেমন আছে, মস্তিষ্ক উষ্ণকারী দ্রব্য আছে, মানে কিছু জিনিস তুমি কিনলে হয়তো তোমার মাথা ঠান্ডা হবে, কিন্তু বিপরীতে দেখবে যে এত নকল এবং ভেজাল জিনিসপত্র যেখানে তোমার মস্তিষ্ক কি হবে, গরম হয়ে যাবে। ধান্য ব্যবসায় নেই, আমরা ধান্য তন্ডুলের ব্যবসায় করি না। আমরা ধান চালের, তন্ডুল মানে চাল, আমরা ধান চালের ব্যবসা করি না, কারণ তাতে পরিশ্রম আবশ্যক। এগুলো করতে গেলে আমাদের প্রচুর পরিশ্রম লাগবে। এক কথায় বলি, যত প্রকারের নকল ও নিষ্প্রয়োজনীয় জিনিস হইতে পারে সবই আছে। তার মানে আমাদের বিজনেসের মধ্যে এ টু জেড যত জিনিস আছে সব হচ্ছে ফালতু জিনিস এবং প্যাকেটজাত মোড়কজাত, সিম্পলি যেগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো, এই ধরনের বিজনেস বাঙালি করে থাকে। বাঙালির আরেকটা বিষয় হচ্ছে পাশ বিক্রয়, অর্ধেক রাজত্ব ও এক রাজকুমারী। আমরা কিভাবে সার্টিফিকেট বিক্রি করে পয়সা ইনকাম করে থাকি। আমাদের অন্যতম ব্যবসায় হচ্ছে পাশ বিক্রয়। এই পাশ বিক্রেতার নাম বর এবং ক্রেতাকে শ্বশুর বলা হয়। পাশের মূল্য কি? এক একটি পাশের মূল্য কত জানেন? অর্ধেক রাজত্ব, এক রাজকুমারী, এম.এ. পাশ অমূল্য রত্ন। ইহা যে সে ক্রেতার ক্রেয় নহে, নিতান্ত সস্তা দরে বিক্রয় হইলে মূল্য এক রাজকুমারী ও সমুদয় রাজত্ব। আগে তো শিক্ষার বা সার্টিফিকেটের একটা মূল্য ছিল। কেউ একজন এম.এ. পাস করেছে মানে তুমি ধরে নিতে পারো এটা হোল ডিস্ট্রিক্টে একজন। তো দেখবে যে কন্যার পিতারা সহজেই এম.এ. পাস বরের কাছে মেয়ে দিতে চায়, কিন্তু এখনকার অবস্থা ভিন্ন। এখন এম.এ. পাসের কোনো মূল্য নাই। লেখক যেই সময়ের কথা বলছেন প্রায় 1900 সালের প্রারম্ভ বা শুরুর দিকে। আলস্যের যুক্তি, আমরা অলস, তরলমতি, শ্রমকাতর, কোমলাঙ্গ বাঙালি কিনা তাই ভাবিয়া দেখিয়াছি, সশরীরে পরিশ্রম করিয়া মুদ্রা লাভ করা অপেক্ষায় ওল্ড ফুল শ্বশুরের যথাসর্বস্ব লুণ্ঠন করা সহজ। বৃদ্ধ
শ্বশুর, তাকে বলা হচ্ছে ওল্ড ফুল, বোকা। এই শ্বশুরের সম্পদ লুণ্ঠন করা সহজ, যে কারণে আমরা কাজ করতে চাই না, যৌতুক নিতে চাই। এখানে কিন্তু যৌতুক প্রথার এক ধরনের বিবরণও লক্ষ্য করা যায়। কৃষি বনাম মস্তিষ্ক উর্বরতা। কৃষিকাজের যুক্তিটা দেখো, কৃষি দ্বারা অন্ন বৃদ্ধি হইতে পারে, কিন্তু আমরা ভাবিয়া দেখিয়াছি কৃষি বিভাগের কার্য এগ্রিকালচার করা অপেক্ষা মস্তিষ্ক উর্বর করা সহজ, ব্রেইন কালচার। অর্থাৎ কর্কশ উর্বর ভূমি কর্ষণ করিয়া ধান্য উৎপাদন করা অপেক্ষা মুখস্থ বিদ্যার জোরে অর্থ উপার্জন করা সহজ। তাহলে আমরা আসলে মাঠে কাজ করতে চাই না, আমরা এমন ধরনের বিদ্যা অর্জন করতে চাই যেখানে টাকা আসবে। ধরো আমি হয়তো তোমাদের উদ্দেশ্যে ক্লাস নিতে চাই, কেন নিতে চাই? মুখস্থ বিদ্যার জোর, অথবা আমি হয়তো কিছু জ্ঞান অর্জন করেছি যেটা ছাত্রদের মধ্যে যখন ছড়িয়ে দেবো তখন হয়তো আমি ইনকামের একটা ধান্দা এখানে আমার থাকবে। আমাদেরকে যদি দেখা যায় যে তোমার জমিতে ছেড়ে দেওয়া হয়, আমরা কিন্তু কাজ করতে পারবো না। বাঙালির অবস্থাটা হচ্ছে এইরকম, মানে আমরা এমন প্রোডাকশন চাই যেখানে আমাদের কষ্ট কম হবে। কৃষিকার্যে পারদর্শিতা প্রদর্শন করা অপেক্ষা কেবল এমআরএসি পাস করা সহজ। তাহলে কৃষিকার্যে পারদর্শিতার চেয়ে আমরা সার্টিফিকেট অর্জন করা সহজ। আইন চর্চা করা অপেক্ষা কৃষি বিষয়ের জ্ঞান চর্চা করা সহজ। তুমি এলএলবি ডিগ্রি নিচ্ছ বা ল থেকে যে কোনো ডিগ্রি নিচ্ছ, তুমি দেখবে যে এটার চেয়ে কৃষিকাজ বেশ কঠিন। অথবা রোদ্রের সময় ছত্র হস্তে ছাতা হাতে কৃষিক্ষেত্র পরিদর্শনের জন্য কৃষি বিষয়ে জ্ঞান চর্চা অপেক্ষা টানা পাখার তলে আরাম কেদারায় বসিয়া দুর্ভিক্ষ সমাচার ফেমিন রিপোর্ট পাঠ করা সহজ। মানে আমরা রিপোর্ট বানাতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে কাজ করতে গেলে আমরা ফেল করি। তাই আমরা অন্ন উৎপাদনের চেষ্টা না করিয়া অর্থ উৎপাদনে সচেষ্ট আছি। আমরা টাকা কামাইয়ের ধান্দায় আছি, খাবার তৈরি করতে রাজি না। যেখান থেকে আমাদের খাবার জোগান হবে, কৃষিতে আমরা কেউ আগ্রহী না। আমাদের অর্থের অভাব নাই, সুতরাং অন্ন কষ্টও হইবে না। দরিদ্র হতভাগা সব অন্যভাবে মরে মরুক, তাতে আমাদের কি? দরিদ্র হতভাগারা মরুক, তারা মাঠে কাজ করবে, আমরা কেন কাজ করবো? আমরা যারা সুশীল সমাজের নাগরিক আছি, কাজ তো আমাদের জন্য না। এটা আমাদের এক ধরনের চিন্তা হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি কি সহজ কাজ করতে চাই, এর 8টা উপায় কিন্তু লেখিকা আমাদেরকে দিয়েছেন, যেখানে কঠিন পথ ছাড়িয়ে সহজ পথ বেছে নেওয়া হয়। রাজ্য স্থাপন করা অপেক্ষা রাজা উপাধি লাভ করা সহজ। তুমি রাজ্য বানাবা, এটা তো কেউ রাজি না, কিন্তু আমরা সবাই রাজা উপাধি পেতে পছন্দ করি। ইংরেজরা একটা রাজা উপাধি দিয়ে দিল, এটাতে আমরা হ্যাপি। 2 নম্বরে বলা হচ্ছে শিল্পকার্যে পারদর্শী হওয়া অপেক্ষা বিএসসি ডিএসসি পাস করা সহজ। তুমি কোনো ধরনের আর্ট নিয়ে কাজ করবা, এটাতে তুমি আগ্রহী না, কিন্তু তুমি দেখবে যে বিএসসি ডিএসসি ডিগ্রি এগুলো সহজেই অর্জন করে ফেলছো। 3 নম্বর অল্প বিস্তর অর্থ ব্যয় দেশে কোনো মহৎ কার্য দ্বারা খ্যাতি লাভ করা অপেক্ষা খা বাহাদুর রায় বাহাদুর উপাধি লাভের জন্য অর্থ ব্যয় করা সহজ। তাহলে মহৎ কাজ করে তুমি খ্যাতি লাভ করার চেয়ে তুমি দেখবে যে একটা জায়গায় তুমি যদি টাকা দাও, তোমাকে খা বাহাদুর রায় বাহাদুর উপাধি দিবে। এখনকার সময় টাকা কিছু খরচ করলে তুমি অ্যাওয়ার্ড পেতে পারো, কিছু টাকা খরচ করলেই হয়তো তুমি বছরের সেরা কিছু একজন হয়ে যেতে পারো। আগের বিষয়টা ছিল খা বাহাদুর রায় বাহাদুর, এটা এই ধরনের উপাধিগুলো তারা নিতে পছন্দ করতেন। 4 নম্বর প্রতিবেশী দরিদ্রদের শোক দুঃখে ব্যথিত হওয়া অপেক্ষা বিদেশি বড়লোকদের মৃত্যু দুঃখে শোক সবার সভ্য হওয়া সহজ। তার মানে দরিদ্র একজন মারা যাচ্ছে, তার জন্য কিন্তু তুমি শোক পালন করছো না, কিন্তু দেখা যাবে ভ্যাটিকান সিটির পোপ মারা গেছে, তার জন্য হয়তো তোমার অবস্থা খারাপ, তুমি কাঁদছো, বা দেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে ভিড় জমাচ্ছে, কিন্তু দেশের মানুষ মারা গেলে কারো কিছুই আসে যায় না। 5 নম্বর দেশের দুর্ভিক্ষ নিবারণের জন্য পরিশ্রম করা অপেক্ষা আমেরিকার নিকট ভিক্ষা গ্রহণ করা সহজ। দুর্ভিক্ষ নিবারণের জন্য যে তুমি কাজ করবা অথবা কায়িক শ্রমের মধ্যে যাবা, কারিগরি শিক্ষা লাভ করবা, এটাতে তুমি নাই। তুমি আছো আমেরিকা কখন তোমাকে ভিক্ষা দিবে, ইউএনডিপি কখন সাহায্য দিবে, এই চিন্তায় বাঙালিরা ব্যস্ত থাকে। তারপর দেখো স্বাস্থ্য রক্ষায় যত্নবান হওয়া অপেক্ষা স্বাস্থ্য নষ্ট করিয়া ঔষধ ও ডাক্তারের হস্তে জীবন সমর্পণ করা সহজ। তুমি স্বাস্থ্য রক্ষার জন্য ভালো ভালো খাবার খাবা না, নিজের একটা অসুখ বানিয়ে তারপর তুমি ডাক্তারের কাছে যাবা। এটা হচ্ছে বাঙালির একটা ফিচার, বৈশিষ্ট্য। স্বাস্থ্যের উন্নতি দ্বারা মুখশ্রীর প্রফুল্লতা ও সৌন্দর্য বর্ধন করা, অর্থাৎ হেলদি ও চেয়ারফুল হওয়া অপেক্ষা কালিডোর, মিল্ক অফ রোজ ও ভিনোলিয়া পাউডার মাখিয়ে সুন্দর হইতে চেষ্টা করা সহজ। এটা মেয়েদের জন্য, মেয়েরা আসলে কসমেটিক্স ব্যবহার করে ওই সময় কিভাবে সুন্দর হতো, এখনকার দিনেও তো নানান ধরনের কসমেটিক্স আছে। 8 নম্বর দেখো বাহুবল বনাম মানহানির মামলা। কাহারও নিকট প্রহার লাভ করিয়া তৎক্ষণাৎ বাহুবলে প্রতিশোধ লওয়া অপেক্ষা মানহানির মোকদ্দমা করা সহজ। কারো কাছ থেকে তুমি হয়তো অপমানিত হয়েছো, কেউ তোমাকে মেরেছে, আঘাত করেছে, এইসব জায়গাতে তুমি বাহুবল প্রদর্শন করতে যাবা না। তুমি সহজেই বাংলাদেশে দেখবে যে মানহানির মামলা করা, এই বিষয়গুলো সিম্পল। তাহলে বাঙালি আসলে সব জায়গাতে আরাম খোঁজে, সহজ পথ, শর্টকাট বেছে নিতে চায়। এই 8টা উপায় কিন্তু এখানে আছে। এটা আলস্য, রন্ধন ও কাব্যচর্চা। মূর্তিমান আলস্য, তারপর আমরা মূর্তিমান আলস্য আমাদের গৃহিণীগণ এ বিষয়ে অগ্রণী। আমাদের নারীরা দেখবা যে প্রচুর আরামায়েশে থাকতে ভালোবাসে। কেহ কেহ শ্রীমতী দিগকে স্বহস্তে রন্ধন করিতে অনুরোধ করিয়া থাকেন। অনেকে স্ত্রীদেরকে রান্নার জন্য অনুরোধ করেন, কিন্তু বলি আমরা যদি রৌদ্রতাপ সহ্য করিতে না পারি তবে আমাদের অর্ধাঙ্গীগণ কিরূপে অগ্নির উত্তাপ সইবেন। আমরা যদি মাঠে কাজ করতে না চাই তাহলে আমাদের স্ত্রীরা কেন তারা
কি করবেন? রান্না করে নিজেরা আগুনের মধ্যে চলবেন। আমরা কোমলাঙ্গ, তারা কোমলাঙ্গী, আমরা পাঠক, তারা পাঠিকা, আমরা লেখক, তারা লেখিকা, অতএব আমরা পাচক। পাচক মানে এখানে তুমি কুক, রান্না করছো, তাহলে তারা পাচিকা হইবেন কেন? তাহলে তুমি কাজ করবে না, সে কেন করবে? তাহলে আমরা নারী পুরুষ উভয়ই কিন্তু কি অলস। এখানে বেগম রোকেয়ার নারীবাদী যে চেতনা সেটা কিন্তু আছে। তিনি পুরুষরা যদি বসে থাকেন তাহলে নারীরা কেন কাজ করবে, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু এখানে আছে। আমরা সকলেই কবি, আমাদের কাব্যে বীররস অপেক্ষা করুণ রস বেশি। আমাদের কাব্য কবিতায় অথবা বাংলা মিউজিকে স্যাড সং এর সংখ্যা কিন্তু বেশি। আমাদের এখানে লেখক অপেক্ষা লেখিকার সংখ্যা বেশি, যদিও এখন লেখক বেশি পাবে। এখানে লেখিকা বর্ণনা করছেন, ওই সময় লেখিকা বেশি ছিল, তাই কবিতার স্রোতে বিনা কারণে অশ্রু প্রবাহ বেশি বহিয়া থাকে। আমরা পদ্ম লিখিতে বসিলে কোন বিষয়টা বাদ দিই? ভগ্ন সূর্প, সূর্প কুলা, কুলাও আমরা বাদ দিই না কবিতা থেকে। জীর্ণ কাঁথা, কাঁথাও বাদ যায় না। পুরাতন চটি জুতা, আমাদের স্যান্ডেল পর্যন্ত বাদ যায় না, কিছুই পরিত্যাজ্য নহে। আবার আমরা কত নতুন শব্দের সৃষ্টি করিয়াছি, আবার আমরা কিছু কিছু কঠিন শব্দ ব্যবহার করি, যেমন অতি শুভ্র নীলাম্বর, শ্বশ্রু সজল নয়ন ইত্যাদি। শ্রীমতীদের করুণ বিলাপ প্রলাপপূর্ণ পদ্মের অশ্রুজলের বন্যায় বঙ্গদেশ ধীরে ধীরে ডুবিয়া যাইতেছে। নারীদের কষ্টের কবিতা পড়ে বাংলাদেশ ডুবে যাচ্ছে, এরকম একটা অবস্থা। সুতরাং দেখিতেছেন আমরা সকলেই কবি, আর আত্মপ্রশংসা কত করিব, আমাদের নিজেদের আর কত প্রশংসা করিব, মানে নিজেদের আর কত বদনাম আমরা এখন এই প্রবন্ধের মধ্যে উচ্চারণ করব। বাঙালিকে আমরা নিরীহ বলছি, বাঙালি আসলে তো নিরীহ না, তারা প্রকৃতপক্ষে হচ্ছে সিম্পল এবং যত ধরনের শর্টকাট পথ আছে সেটি খুঁজে থাকে। সবশেষ লেখক পরিচিতি এবং প্রবন্ধের তাৎপর্য, পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি, যদিও তোমরা এগুলো পড়ে নিবে। বেগম রোকেয়া সম্পর্কে তোমরা বিভিন্ন সময় পড়েছো, বেগম রোকেয়াকে নিয়ে এখানে বেশ কিছু তথ্য আছে, তার বইয়ের নামগুলো আছে, এগুলো পড়ে নিবে। এবং প্রবন্ধের মূল তাৎপর্যটা কি এগুলো তোমাদের সৃজনশীলে যেন থাকে, এগুলো পড়ে নিবে, প্রয়োজনে শর্টকাট নোট করে নিবে সিম্পল ওয়েতে, কারণ তুমি তো বাঙালি, তুমি নিরীহ বাঙালি হয়েই থাকবে। কোনো বিষয়ে ভিডিও লাগলে আমাকে জানাতে পারো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে।